তো চলো আজকে আমাদের জেনারেল সায়েন্সের ফিজিক্স শুরু হচ্ছে। আজকে ফিজিক্সের ফার্স্ট ক্লাস থিওরি। আমরা বায়োলজির মতন এটাকে করব না, অর্থাৎ বায়োলজিতে যেটা আমরা করেছিলাম যে শুধু থিওরি পড়ে গেছিলাম, এমসিকিউ গুলো সলভ করিনি। তো আমরা ফিজিক্সে চেষ্টা করব যে একটা চ্যাপ্টার শেষ হবে এবং তারপরে একটা সেই চ্যাপ্টারের উপরে এমসিকিউ কোয়েশ্চেন্স আসবে। মানে এক একটা করে চ্যাপ্টার শেষ হবে, তার উপরে এমসিকিউ কোয়েশ্চেন এইভাবে দিব, তাহলে আমাদের দ্রুত দ্রুত বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি। আমাদের বিনিতা বোন বলছিল যে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা। তো তোমরা খুব সম্ভব কালকে, আমি চেষ্টা করবো আজকে রাতে কাজ করার। ঠিক আছে, কালকে একটা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা কম্প্যাক্ট ভিডিও আসবে, যেখানে জানুয়ারি 2024 থেকে জুলাই, সরি আগস্ট আগস্ট 2024 পর্যন্ত, মানে এই 8 মাসের, টোটাল 8 মান্থস, এই 8 মান্থসের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে একদম টপিক ওয়াইজ ভাগ করে করে তোমাদেরকে নোটটাও দিয়ে দেবো, সাথে রেকর্ডেড ক্লাসটাও দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, এটা রাতে করব আজকে আমি। তাহলে চলো আজকে আমরা শুরু করছি হচ্ছে ফিজিক্স। সো স্যার সবার আগে, বলছি এই মিসলেনিয়াস এক্সামটার জন্য এই 8 মাসের করলেই এনাফ না কারেন্ট অ্যাফেয়ার্স? হ্যাঁ হ্যাঁ, একদম এনাফ। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স বলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, যাই বলো না কেন, এই সাবজেক্টগুলো আমি পড়াচ্ছি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নই, আমি আর্টসের এবং ইংরেজির ছাত্র আমি, তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টগুলোকে শুরু করছি। তো আমাদের পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকুন ইম্পর্ট্যান্ট, সেই বিষয়টাই কিন্তু আমাদের এই ক্লাসগুলোতে আলোচনা হবে। এই ক্লাসে কোনো থিওরি ধরে বা তার ডিটেলসে যে যে আলোচনা, এগুলো আমরা পাবো না। তবে একটা কথা বলে দিতে চাই, ফিজিক্সে আমরা যা কিছু পড়ছি সেটা তোমার রেলের গ্রুপ ডি থেকে শুরু করে ডব্লিউবিসিএস বলো, ইউপিএসসি বলো, এই লেভেলগুলোতে যা কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, ততটুকুন কনসেপ্ট আর ততটুকুন ডেপথে গিয়েই আমরা এই বিষয়টাকে পড়বো। ওকে, চলো। আর যদি ধরো ক্লাসের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো ভুল আমি করে থাকি, সেটাকে আমাকে তোমরা বললে সেটাকে আমি রেকটিফাই করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, চলো তাহলে ফিজিক্সের সবার শুরুতে আমরা বলবো যে একটা কোয়েশ্চেন যেটা অ্যারাইজ হয়, যে হোয়াট ইজ ফিজিক্স। দাও প্রথম প্রশ্ন, যে হোয়াট ইজ ফিজিক্স, যে ফিজিক্সটা আসলে কি। সো তোমাদের মধ্যে থেকে একটু বলার চেষ্টা করো, হোয়াট ইজ ফিজিক্স। ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিদ্যা। তো সেই পদার্থবিদ্যাটাই অ্যাকচুয়ালি কি পড়াশুনো হবে। দাদা অ্যাকচুয়ালি এটা আমাদের চারপাশে যা কিছু আছে খুব সুন্দর, ওটাই আমাদের চারপাশে ওটা যা কিছু আছে। তা নিয়ে মানে কিছু, যেমন কিছু আহ, বায়ু বা এরকম কিছু নিয়ে, মানে এটা চারপাশে মানে অবজার্ভ করা জিনিসগুলি নিয়ে পড়াশোনা actually। হ্যাঁ, ঠিক একটা পয়েন্ট পেলাম, যে আমাদের চারপাশে যা কিছু আছে সেটা নিয়ে স্টাডি হচ্ছে ফিজিক্স। ব্যাস, আর কেউ? পদার্থের ভৌত অবস্থা নিয়ে। হ্যাঁ, পদার্থের অবস্থা, হ্যাঁ এটার মধ্যে পড়বে। আর আসলে আমরা এই কোয়েশ্চেনটাতে উত্তর দেওয়ার আগে আমরা একটা জিনিস জানার চেষ্টা করব। প্রথম পয়েন্ট, দ্যাট ইজ ফাদার অফ ফিজিক্স। ফাদার অফ ফিজিক্স, যে ফিজিক্সের জনক আমরা কাকে বলি। তো ফিজিক্সের জনক আমরা বলি স্যার আইজ্যাক নিউটনকে বলি, স্যার আইজ্যাক নিউটন। ওকে, এবার স্যার আইজ্যাক নিউটন যে ধারণা দিয়েছিল গ্র্যাভিটেশন থেকে শুরু করে, তার যে তত্ত্ব, সেই তত্ত্বের জন্য তাকে আমরা ফাদার অফ ফিজিক্স বলছি, পদার্থবিদ্যা বা ভৌত বিজ্ঞানের জনক বলছি। কিন্তু আসলে আসলে এখন যে ফিজিক্স আমরা পড়ছি, সেই ফিজিক্সটাকে আমরা বলি হচ্ছে মডার্ন ফিজিক্স। আর সেই মডার্ন ফিজিক্সে বা ফিজিক্সের আলোচনার একটা দ্বার, বা ফিজিক্স যদি একটা ওয়ার্ল্ড হয়, সেই ওয়ার্ল্ডের দ্বার উন্মোচন করেছিলেন একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তো অ্যালবার্ট আইনস্টাইনের তত্ত্ব দিয়েই আমি বোঝানোর চেষ্টা করব যে হোয়াট ইজ ফিজিক্স। সো সেই ক্ষেত্রে স্যার আলবার্ট আইনস্টাইনকে বলা হয় ফাদার অফ ফাদার অফ মডার্ন ফিজিক্স। তাহলে ফাদার অফ মডার্ন ফিজিক্স কাকে বলা হয় না, ফাদার অফ মডার্ন ফিজিক্স বলা হয় অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন স্যারকে বলা হয় হচ্ছে মডার্ন ফিজিক্স।
আসলে ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে পদার্থ এবং শক্তি, এই দুটোর মধ্যে যে রিলেশন, সেই রিলেশন সম্পর্কে পড়াশুনোকে বলা হয় ফিজিক্স। আরও একবার বলছি, পদার্থ এবং শক্তি এই দুটোর মধ্যেকার যে রিলেশন, সেই রিলেশনটাই হচ্ছে ফিজিক্স। অর্থাৎ আমরা আমাদের চারিপাশে যা কিছু অবজার্ভ করতে পারি সেটা হচ্ছে পদার্থ বা ম্যাটার। আর যেগুলোকে আমরা অবজার্ভ করতে পারি না বাট উই ক্যান ফিল, সেটা হচ্ছে এনার্জি। আরেকবার বলি, আমরা আমাদের চারিপাশে যা কিছু অবজার্ভ করতে পারি, দেখতে পারি, উই ক্যান টাচ ইট আর উই ক্যান সি ইট, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে পদার্থ, ম্যাটার। ওকে, আর যে জিনিসগুলোকে আমরা দেখতে পারি না, টাচ করতে পারি না, কিন্তু ফিল করতে পারি, দ্যাট ইজ এনার্জি। তাহলে এনার্জি মানে কি? এই যে আমি কথা বলছি, আমার কথাটা তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে, আমার এই কথাটাকে কি তোমরা দেখতে পাচ্ছ? বা আমার এই কথাটাকে কি তোমরা টাচ করতে পারছো না? তার মানে আমি যে সাউন্ডটা প্রডিউস করছি, এই সাউন্ডটা হচ্ছে এক প্রকারের কি এনার্জি, শক্তি। যে আলো তোমাদের মোবাইলে ভেসে উঠছে, যার মাধ্যমে এই ক্লাসটি দেখছো, মানে লাইট, এটাকে তুমি টাচও করতে পারবে না, ইউ ক্যান সি ইট, ওকে, বাট ইউ ক্যান ফিল ইট। ওকে, তো যে সমস্ত জিনিস অর্থাৎ এনার্জি, যেটা শক্তি, যেটা সেই শক্তিকে না তো তুমি টাচ করতে পারবে, না তো তুমি দেখতে পারবে, অনলি ইউ ক্যান ফিল ইট। তাহলে এটা বলতে পারি আমরা যে এনার্জি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। ওকে, আর ম্যাটারটা কি? ম্যাটার হচ্ছে একটা ফিজিক্যাল ফর্ম। ওকে, তাহলে ফিজিক্সের মধ্যে আমরা যেটা পড়ি সেটাই হচ্ছে স্টাডি অফ ইন্টার রিলেশন between matter and energy। অর্থাৎ ফিজিক্স হচ্ছে সেই ইন্টার রিলেশনের স্টাডি যেটা ম্যাটার আর এনার্জির মধ্যে রয়েছে। আর এই তত্ত্বটাকেই কিন্তু স্যার আলবার্ট আইনস্টাইন বোঝানোর চেষ্টা করেছিলেন। স্যার আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে কোনো পদার্থকে এনার্জিতে কনভার্ট করা যায় এবং কোনো এনার্জিকে পদার্থতে কনভার্ট করা যায়। ওকে, এই কথাটাই, যে কথাটাকে তিনি ব্যাখ্যা করেছিলেন, সেই ব্যাখ্যাটাকে পরবর্তীকালে জানা গেল যে থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ আপেক্ষিকতার তত্ত্ব। বাংলায় কি বলে? বাংলায় বলে আপেক্ষিকতার তত্ত্ব। তাহলে এই আপেক্ষিকতার তত্ত্বটাই হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। এখানে কি বললেন তিনি বললেন যদি কোনো পদার্থকে, যদি কোনো ম্যাটারকে, ওকে, আমরা যদি লাইটের ভেলোসিটিতে মুভ করতে পারি বা লাইটের ভেলোসিটি যদি তাকে আমরা দিতে পারি, তাহলে সেখান থেকে আমরা এনার্জি তৈরি করতে পারবো। ওকে, তাহলে থিওরি অফ রিলেটিভিটিতে তিনি বলেছিলেন যে ইতে কতগুলো দাগ দিলাম, তাহলে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। কি বলেছিলেন? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এখানে ই ফর হোয়াট? ই ফর এনার্জি, এম ফর মাস, and c for velocity of light। very good, velocity of light। তাহলে তিনি কি বললেন? তিনি বললেন যদি কোনো ম্যাটারকে, যদি কোনো পদার্থকে যদি তুমি লাইটের ভেলোসিটিতে মুভ করতে পারো, দেন ইট ক্যান প্রডিউস এনার্জি। ওকে, লাইটের ভেলোসিটি যখন আমরা বলছি, তো লাইটের ভেলোসিটিটা কি না? লাইটের ভেলোসিটিটা হচ্ছে 3 × 10⁸, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে লাইটের ভেলোসিটি। তাহলে এই লাইটের ভেলোসিটিতে যদি কোনো মাসকে আমরা মুভ করতে পারি, তাহলে এনার্জি ক্রিয়েট হবে। তাহলে এই কথাটা কি সঠিক প্রমাণিত হলো যে স্টাডি অফ ইন্টার রিলেশন বিটুইন ম্যাটার অ্যান্ড এনার্জি? এই কারণে স্যার আলবার্ট আইনস্টাইনকে এই থিওরি অফ রিলেটিভিটির জন্য বলা হয় ফাদার অফ মডার্ন ফিজিক্স।
এই তত্ত্বটা প্রকাশ হওয়ার পর বা এই তত্ত্বটা তার আবিষ্কার হওয়ার পরে কিন্তু সমগ্র বিশ্বের কাছে একটা দ্বার উন্মোচিত হয়েছিল। আমরা যত ধরনের অ্যাডভান্স টেকনোলজি যা কিছু আমরা ফিজিক্সের মধ্যে দেখতে পাচ্ছি সমস্তটাই কিন্তু বেসড অন E=mc²। সো এই ডিসকভারিটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসকভারি ছিল বিজ্ঞানের জগতে। আমরা জানি যে স্যার অ্যালবার্ট আইনস্টাইন তিনি কি না, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু মাথায় রেখো যে এই যে এত বড় একটা তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি, এটার জন্য কিন্তু তিনি নোবেল প্রাইজ পাননি। কারণ এটা যখন তিনি ডিসকভার করেছিলেন তখন এই ইকুয়েশন বা এই তত্ত্ব অনেকে বুঝতেই পারেনি। তাহলে স্যার অ্যালবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন কবে, এগুলো কিন্তু নোট করবে, প্রত্যেকটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1921-এ, 1921 মানে 1921 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন? থিওরি অফ রিলেটিভিটির জন্য নয়, তিনি পেয়েছিলেন, আমাদের মনে রাখবে প্লাঙ্কস থিওরি বলে একটা কনসেপ্ট আছে, প্লাঙ্কস থিওরি। প্লাঙ্কসের থিওরিটা হার্টজের যে থিওরি সেটার উপরে বেস করে তৈরি। আমরা ফিজিক্সের মধ্যে না এই সমস্ত তত্ত্বগুলোকে ধীরে 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 পড়ব। ওকে, নাও যেটা বলছি সেটা শোনো, যে স্যার হার্টজ HERTZ হার্টজ একটা জিনিস ডিসকভার করেছিলেন। কি সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। কি আবিষ্কার করেছিলেন? ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্টকে তিনি জাস্ট ডিসকভার করেছিলেন, কিন্তু মনে রেখো স্যার অ্যালবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন এই জিনিসটাকে এক্সপ্লেইন করার জন্য, এই জিনিসটা এক্সপ্লেইন করার জন্য। তাহলে স্যার অ্যালবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসের জন্য? না হার্টজের আবিষ্কার করা ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেইন করার জন্য, সেটাকে ব্যাখ্যা করার জন্য। বুঝলাম? তাহলে আইনস্টাইন ওয়াজ গিভেন নোবেল প্রাইজ ফর দ্য এক্সপ্লানেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, নাও এটা আলোচনা হলো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে যে আমাদের তাহলে এখানে দুটো প্রশ্ন উঠলো, যে একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে এনার্জি। নাও এদের সম্পর্কে দু চার কথা আমাদের জানতে হবে। ওকে, সো এই পর্যন্ত যদি তোমাদের নোট হয় তারপর আমি আগে যাব। ওকে, হ্যাঁ হয়েছে। ভেরি গুড। চলো এখান থেকে আমরা একটা জায়গায় তো দেখব যে হোয়াট ইজ ম্যাটার, আর দ্বিতীয় জায়গায় দেখব যে হোয়াট ইজ এনার্জি, যে ম্যাটার কাকে বলে, এনার্জি কাকে বলে, এই দুটো আগে দেখি। তো সবার প্রথমে আমরা বলবো ম্যাটার কাকে বলে। ম্যাটার ইজ এনিথিং দ্যাট অকুপাইজ এ স্পেস অ্যান্ড হ্যাভিং সাম মাস। ওকে, তাহলে লেখো ম্যাটার is anything which occupies some space and having some mass. ওকে, অর্থাৎ ম্যাটার হলো তা যা কোনো একটা স্থান দখল করে থাকে এবং যার মধ্যে কিছু না কিছু মাস থাকে, সেটাকে বলা হয় ম্যাটার। while এনার্জি কি? এনার্জি হচ্ছে জাস্ট অপোজিট টু ম্যাটার, দ্যাট ইজ এনার্জি ইজ এনিথিং which does not occupy any space or having no mass. ওকে, তাহলে লেখো while energy is just opposite to matter. Okay, full stop দিয়ে লেখো energy is anything
which does not occupy any space, এ কোনো স্পেস অকুপাই করে না, and having negligible মাস, অর্থাৎ যার মধ্যে মাস নেই বললেই চলে। এখানে নো মাস লিখলাম না, নেগলিজিবল লিখলাম, এর পেছনে একটা কারণ আছে। কারণ কিছু কিছু ম্যাটারের ডুয়াল নেচার আছে। তো সেই ক্ষেত্রে একটা ম্যাটার আছে লাইট, বুঝতে পারছো, যেটা আমরা যখন লাইট যখন পড়বো তখন এই বিষয়ে আলোচনা হবে। লাইটের মধ্যে ডুয়াল নেচার আছে, সেটা ম্যাটার আর এনার্জি এই দুটো আছে। যেমন লাইটের মধ্যে কিছু মাস মানে নেগলিজিবল মাস থাকলেও থাকতে পারে, কেন? তার মুভমেন্ট দেখে বোঝা যায়, তার ওয়েভ দেখে বোঝা যায়। সো ওটাকে এখন আপাতত বাদ দিয়ে দাও। তাহলে এটা দেখলাম যে আমরা এনার্জি ইজ এনিথিং which does not occupy any space and having negligible mass, মানে যার মধ্যে মাস নাই বললেই চলে, নো মাস আর কি। তাহলে ম্যাটারের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল বলি, তাহলে ম্যাটারের ক্ষেত্রে এক্সাম্পল কি হবে? এয়ার হবে, বাতাস, ওয়াটার হবে, তারপরে তোমার যে কোনো ধরনের গ্যাস হবে, যে কোনো ধরনের গ্যাস, তারপর তোমার সুগার, সল্ট, হ্যাঁ, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, চেয়ার, টেবিল ইত্যাদি ইটিসি এগুলো। আর এনার্জি কি এক্সাম্পল হবে? এনার্জির মধ্যে হবে হিট, যেমন তাপমাত্রা, লাইট, তারপর সাউন্ড ইটিসি এইগুলো। তাহলে ম্যাটার আর এনার্জি সম্পর্কে আমরা একটা ধারণা এখানে পেলাম। ওকে, এখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এইটা পয়েন্ট করে রাখো, যে থিওরি অফ কনজারভেশন অফ মাস, যেটা ল্যাভোসিয়ার দিয়েছিলেন। তো ল্যাভোসিয়ারের এই কনজারভেশন অফ মাসের যে থিওরি, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে যে যে কোনো পদার্থ সে সব সময় চেষ্টা করবে তার মধ্যে যে মাসটা রয়েছে সেই মাসটাকে কনজার্ভ করার, সেই মাসটাকে সংরক্ষণ করার। তো সেই থিওরিকেই বলা হয় থিওরি অফ কনজারভেশন অফ মাস, যেটা দিয়েছিলেন স্যার ল্যাভোসিয়ার, পরীক্ষা জিজ্ঞেস করে। তাহলে লিখে রাখো নোটটা, যে দ্য থিওরি অফ conservation of mass was propounded by Sir Lavoisier in, সালও জিজ্ঞেস করতে পারে, তাই সালটাও লিখে রাখো, in 1789 স্যার ল্যাভোসিয়ার থিওরি অফ কনজারভেশন অফ মাস এটা দিয়েছিলেন। ওকে, নাও আচ্ছা, আমরা একটু আগে পড়লাম যে কোনো ম্যাটারকে যদি আমরা লাইটের যে ভেলোসিটি সেটাতে যদি মুভ করতে পারি তাহলে আমরা এনার্জি পাবো। এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ভেলোসিটি অফ লাইট এটা কে ডিসকভার করেছিলেন বা এটা কে মেজার করেছিলেন সবার প্রথমে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। সো এইটুকুন যদি তোমাদের নোট হয় তাহলে আমি দুটো পয়েন্ট লিখে আগে যাব। ও আরেকটা কথা ল্যাভোসিয়ার সঙ্গে লিখে রাখো, এই ল্যাভোসিয়ারকে না বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। ল্যাভোসিয়ারকে আরেকটা কথা বলা হয়, এটাও লিখে রাখো, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। তাহলে মডার্ন কেমিস্ট্রির জনক কাকে বলা হয়? না, মডার্ন কেমিস্ট্রির জনকও কিন্তু বলা হয় ল্যাভোসিয়ারকে। ওকে, এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু দেখবে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে? সো এই পর্যন্ত নোট হয়েছে? মে আই রাব ইট? হ্যাঁ দাদা। ওকে, চলো, কারো যদি কোথাও কোনো কঠিন লাগে আমায় কিন্তু বলবা, ঠিক আছে? জিনিসগুলোকে কঠিন নয়, আমরা জিনিসগুলোকে সহজ করে বোঝবার জন্য এই ক্লাসে এসছি। বাকি কঠিন করে যদি বুঝবো তাহলে তো বই ছিলই, বই থেকে পড়ে নিতাম, কিন্তু এখানে এসছি সহজ করে বোঝবার জন্য। ধরো আমি কোনো কিছু বোঝালাম, সেটা যদি সহজভাবে বুঝতে না পারো বা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি চেষ্টা করবো আরো ভালো করে, আরো সহজ করে কিভাবে উপস্থাপন করা যায়। ওকে, সো কেউ যেন না বুঝে বলবা না যে হ্যাঁ বুঝেছি, ঠিক আছে? কারণ টপিকটা মোটেই
যতটা সহজ আমরা ভাবছি ততটা সহজ নয়, তবে আমি চেষ্টা করব যে যেমনভাবে যতটা সহজভাবে বায়োলজি তোমরা পড়েছো ততটা সহজভাবেই এটাকে পড়ানোর চেষ্টা করব। সো যেটা বলছিলাম আমি যে ভেলোসিটি অফ লাইট এটা কে প্রথম মেজার করেছিলেন, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, লেখো যে ভেলোসিটি অফ লাইট was first measured by রোমার সবার প্রথম এটার লাইটের ভেলোসিটি মেজার করেছিলেন। আচ্ছা, আরেকটা আমরা যখন বললাম যে মডার্ন ফিজিক্সের জনক কাকে বলে, তো মডার্ন ফিজিক্সের জনক আমরা বললাম স্যার অ্যালবার্ট আইনস্টাইনকে। কিন্তু এই প্রশ্ন আরেকটা করে যে আধুনিক অ্যালবার্ট আইনস্টাইন কাকে বলা হয়, মডার্ন আইনস্টাইন কাকে বলা হয়। তাই লেখো যে স্টিফেন হকিন্স is called the modern Einstein, সরি TEIN, হ্যাঁ, মডার্ন আইনস্টাইন। তাহলে স্টিফেন হকিন্সকে মডার্ন আইনস্টাইন বলা হয়, এটুকুন আমরা এখানে দেখলাম। নাও এই আলোচনার পরে আমরা এটুকুন দেখার চেষ্টা করি যে আমরা এই ফিজিক্সের যে পুরো চ্যাপ্টার সাবজেক্টটা এখানে কোন কোন টপিকগুলো আমরা পড়ব। দেখো ফিজিক্সের আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটা পার্টকে মেকানিক্সের মধ্যে রাখবো, মেকানিক্সের মধ্যে মোট 6টা পয়েন্ট নিয়ে আলোচনা হবে, 6টা পয়েন্ট, আর বাকি 6টা পয়েন্ট আলাদা আলোচনা হবে। ওকে, সো এটুকুন মুছে দিলাম। তো এবার তোমরা খাতার মধ্যে হেডিং লাগাবে যে টপিকস টু ডিসকাস। আমরা যত দ্রুত সম্ভব এটাকে কমপ্লিট করে ফেলবো যে যে বিষয়গুলো রয়েছে। সবার প্রথম পার্টে যেটা আমি এখানে লিখবো, এখানে একটা লিখবো আর এখানে লিখবো বাকিটা। যে পার্ট প্রথমে দেখে নিচ্ছি দ্যাট ইজ মেকানিক্স। তো মেকানিক্সের মধ্যে আমরা 6টা টপিক পড়ব। 1, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এই ডাইমেনশন যখন তোমরা নিজেরা বের করতে শিখে যাবে না, তখনই মজাটা আসবে। সো আজকের ক্লাসটা অনেকটা লেন্দি হবে, কারণ আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে ইউনিট আর ডাইমেনশনটা যাতে খতম করে দিতে পারি আজকের দিনেই একটা চ্যাপ্টার শেষ করে দিতে পারি। তাহলে মোটামুটি আমাদের মনে করো যে যতগুলো চ্যাপ্টার আছে এক দিনে কমপ্লিট করে ফেলতে পারলে খুব দ্রুত এটা শেষ করা সম্ভব হবে। তাহলে কি পড়ছি আমরা না, ইউনিট অ্যান্ড ডাইমেনশন পড়ছি মেকানিক্সের মধ্যে 1 নাম্বার টপিক। 2 নাম্বার টপিক এখান থেকে আমরা পড়বো দ্যাট ইজ মোশন মানে গতি। 3 নম্বর এখানে আমরা পড়বো হচ্ছে ফোর্স মানে বল, যেটাকে বাংলায় বলি বল, এটাকে বলে গতি। আচ্ছা, তারপরে এখানে আমরা পড়ব তোমার SHM মানে সিম্পল হারমোনিক মোশন, এটাকে বাংলায় বলে কি সরল আবর্ত গতি। 5 নম্বর টপিক এখানে আমরা পড়ব দ্যাট ইজ গ্র্যাভিটি মানে অভিকর্ষ। নাও তারপরের টপিক আমরা পড়ব দ্যাট ইজ প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের বৈশিষ্ট্য কি কি আছে, প্রপার্টিজ। এখানে তারপর আমরা পড়ব হচ্ছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, কার্য, ক্ষমতা, শক্তি। ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার মানে কার্য, ক্ষমতা, শক্তি। এই তাহলে মেকানিক্সের মধ্যে এই 7টি টপিক আমরা পড়ব। আর এদিকে নেক্সট টপিকের মধ্যে আমরা পড়ব হচ্ছে সাউন্ড অ্যান্ড ওয়েভ,
তারপর আমরা পড়বো হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার, হিট অ্যান্ড টেম্পারেচার। তারপরের টপিকে আমরা পড়বো দ্যাট ইজ অপটিক্স। এই অপটিক্সের মধ্যে আমরা লাইট সম্পর্কে পড়বো, হ্যাঁ, আলোক বিজ্ঞান বাংলায় বলে আলোক বিজ্ঞান। তারপরের টপিকের মধ্যে আমরা পড়বো হচ্ছে তড়িৎ শক্তি মানে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি বাংলায় বলে তড়িৎ শক্তি। তারপরের পয়েন্টের মধ্যে আমরা পড়বো হচ্ছে ম্যাগনেটিজম মানে চৌম্বক শক্তি, ম্যাগনেটিজম মানে চৌম্বক শক্তি। আর তারপর আমরা দেখবো হচ্ছে এই যে মডার্ন ফিজিক্স, এর মধ্যে ডেইলি লাইফের যা কিছু কাহিনী আছে সেটা, মডার্ন ফিজিক্স। ব্যাস, তাহলে এদিকে 7টা টপিক, এদিকে 7টা টপিক, তাহলে টোটাল ফিজিক্সের মধ্যে আমাদের 14টা টপিক হলো। আর এই 14টা টপিককে যদি ধরো হাইয়েস্ট ক্লাস আমাদের যদি বলো 14 দুগুণী 28, তার বেশি হওয়া সম্ভব নয়। এভাবে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। যে 14টা টপিক আছে, যদি একটা টপিকের জন্য 2টো করে ক্লাসও লাগে তাহলে 28টার বেশি ক্লাস হওয়া সম্ভব নয়। তাহলে এই 14টা টপিক আমরা এই ফিজিক্সে কমপ্লিট করব। এবার একটা ব্যাপার আছে, এই যে মেকানিক্সের পার্ট দেখলে না, এখান থেকে 40% কোয়েশ্চেন জিজ্ঞেস করে, মানে এই যে 7টা টপিক দেখছো এখান থেকে। আর এইখানে যে টপিকগুলো দেখছো, সরি এটা তো 13 হবে, 6টা, এখানে 6টা, তাহলে এইখানে ও না 7 7 14 ঠিকই তো লিখেছিলাম। এইখানে যে টপিকগুলো দেখছো এখান থেকে 60% কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তার মানে এই জায়গাগুলো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, সাউন্ড ওয়েভ, হিট টেম্পারেচার, অপটিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স, এখান থেকে 60% কোয়েশ্চেন, এখান থেকে 40% কোয়েশ্চেন, এইভাবে পরীক্ষায় জিজ্ঞেস করে প্রশ্ন। তাহলে আমরা এটুকুন জেনে নিলাম যে আমরা কি কি বিষয় পড়তে চলেছি। এইবার তাহলে আমরা চলে যাই আমাদের আজকের টপিকে, দ্যাট ইজ ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তাহলে আজকে আমরা পড়তে চলেছি কি, আজকে আমরা পড়তে চলেছি হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এখন এইখানে একটা কথা আছে। কি কথা দাদা? কথাটা হলো যে স্লাইড করে পড়াচ্ছ না কেন? আচ্ছা, স্লাইড করে পড়ালে হয় কি, ছেলে মেয়েদের ফাঁকি মারার একটা জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু এই যে লিখে পড়ানো মানে তোমাদের কিন্তু এখানে ক্লাসে বসে বসে লিখেও নিতে হচ্ছে। আর যখনই তোমরা শোনার সাথে লেখার কাজটা করছো না, তখন ক্লাসেই মনে হয় আমার যে অর্ধেক পড়া মুখস্থ হয়ে যায়। আমি কি ঠিক বললাম? হ্যাঁ স্যার, এটাই ভালো। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম স্যার। ঠিক। এটাই ভালো যে পড়ার মানে ক্লাস দেখবো এবং লিখবো, তাহলে অর্ধেকটা পড়া এখানেই মুখস্থ হয়ে যাবে, পরে খাতা দেখলে বাকিটা হয়ে যাবে। সো এই জন্য স্লাইড করছি না, এই জন্য এভাবে এটাকে পড়াচ্ছি। ওকে, কিন্তু আবার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমার ওই মুখে বলে পড়াতে গেলে হবে না, ওটার জন্য স্লাইড লাগবে। যেমন হিস্ট্রিতে, পলিটিতে, জিওগ্রাফিতে তখন স্লাইড করতে হবে। আর এই স্লাইড করতে গেলেই হয়ে যায় কি, স্লাইড কমপ্লিট করে উঠতে পারি না, ক্লাসটা অফ হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়। পড়ার ফ্লোটাও দাদা কোথাও যেন একটা মিস থাকে, মানে এরকম ভাবে পড়ালে না অনেক কনসেন্ট্রেশনটা বেশি থাকে। হ্যাঁ, একদম একদম ঠিক। তাহলে এটা আমরা দেখে নিলাম টপিক। তাহলে কি ফিজিক্স আমরা আর ভয় পাচ্ছি কি? ভয় পাচ্ছি না। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের তো ভয় এমনিই করা উচিত নয়, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তারাও ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এগুলোকে আমরা খুব সহজভাবে এটাকে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, চল তাহলে আমরা আমাদের আজকে প্রথম চ্যাপ্টার শুরু করছি, দ্যাট ইজ ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। চলো এখান থেকে তাহলে চ্যাপ্টার যখন শুরু করছি, সবার প্রথমে একটা কাহিনী জানা লাগবে। কি? যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ইউনিট মানে হচ্ছে একক, ঠিক আছে? এই এককটা কার হয়? এককটা কার হয়? এককটা হচ্ছে হয় ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটিজের, মানে রাশির। তাহলে আমাকে সবার প্রথম এখান থেকে একটা প্রশ্নের সমাধান করতে হবে যে হোয়াট ইজ কোয়ান্টিটি? হোয়াট ইজ কোয়ান্টিটি? দাদা কোয়ান্টিটিটা কি? তাহলে কোয়ান্টিটিকে যদি আমি বাংলায় বলি, কোয়ান্টিটিকে বাংলায় বলা হয় রাশি, ঠিক আছে? চলো কোনটা, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌতিক রাশি।
আচ্ছা, ভৌত রাশি যেটাকে আমরা বলি বাংলাতে ভৌত রাশি। তো কোয়ান্টিটি কি বলতো? কোয়ান্টিটি হচ্ছে যা কিছু তুমি যখন নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করো তখনই সেটাকে বলা হয় রাশি। আরেকবার বলছি, কোনো কিছু যদি তুমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করো তখনই সেটা বলা হয় যে সেটা হচ্ছে কোনো রাশি। তার মানে এর উত্তর কি লিখবা? যে লেখো এনিথিং represented in numbers is called quantity. যা কিছুকে তুমি যদি নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারো সেটাই হচ্ছে একটা কোয়ান্টিটি। যেমন বিষয়টা কি, আমি এর এক্সাম্পল বোঝাতে যদি জিজ্ঞেস করি, ধর আমি জিজ্ঞেস করলাম যে তোমার বয়স কত, তুমি কি বলবে? তোমার বয়স কত প্রশ্ন করলাম যে তোমার বয়স কত, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরে তোমরা কেউ উত্তর দেবে কি? কারো 20 বছর বা কারো 30 বছর বা কারো 10 বছর, এরকম করে উত্তর দেবে, ঠিক না? তাহলে এই যে কোনো জিনিসকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কোয়ান্টিটি। জিজ্ঞেস করলাম যে তোমার ওজন কত, তোমার ওজন কত, তাহলে সেই ক্ষেত্রেও কি উত্তর দেবে? হয় 80 কেজি বলবে, নাহলে 60 কেজি বলবে, নাহলে 50 কেজি বলবে, এরকম করে বলবে। এবার যদি জিজ্ঞেস করি যে আজকের তাপমাত্রা কোথায় কেমন আছে, কেউ বলবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কেউ বলবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম। তার মানে কোয়ান্টিটি ইজ দ্যাট উইচ রিপ্রেজেন্টেড ইন নাম্বারস, যাকে নাম্বারসে রিপ্রেজেন্ট করা যায় সেটাই হচ্ছে কোয়ান্টিটি। আর আমাদের পাঠ্য কি? আমাদের পাঠ্য হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আমাদের পাঠ্য কি? আমাদের পাঠ্য হচ্ছে না ফিজিক্যাল কোয়ান্টিটি। নাও কোয়েশ্চেন অ্যারাইজেস হিয়ার দ্যাট হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই সকল কোয়ান্টিটি যারা ফিজিক্সের লকে মেনে চলে, অর্থাৎ such quantities follows the law of physics। যারা ফিজিক্সের লকে মেনে চলে সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি দুই প্রকারের হবে, একটাকে বলবো স্কেলার কোয়ান্টিটি, আরেকটাকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এই কোয়ান্টিটিকে এবার ফার্দার ডেসক্রাইব করার আগে, কারণ কোয়ান্টিটিকে ডেসক্রাইব করার পরেই আমরা একটা জিনিস পাবো, কি? ইউনিট, যেটা আমাদের আজকের টপিক, ইউনিট। আচ্ছা চলো আগে এখান থেকে আমরা ক্লাসিফাই করি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কয় প্রকার বললাম? ভেতরে চলে যাচ্ছিস কেন? ফিজিক্যাল কোয়ান্টিটি কয় প্রকার বললাম? যে এটা বললাম দুই প্রকার। একটাকে বলবো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর একটাকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। নাও হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি? যে সমস্ত কোয়ান্টিটির অনলি ম্যাগনিটিউড আছে, কোনো ডাইরেকশন নেই, সেটাকে বলে স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি লেখো হ্যাভিং অনলি ম্যাগনিটিউড, যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? হ্যাভিং both magnitude and direction, যার মধ্যে ম্যাগনিটিউডও থাকবে এবং ডাইরেকশনও থাকবে, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। মান ও অভিমুখ দুটোই যার আছে সেটা ভেক্টর রাশি, যার শুধুমাত্র মান আছে অভিমুখ নেই সেটা হচ্ছে স্কেলার রাশি। ছোটবেলায় এটা আমি মনে রাখতাম কিভাবে জানো? আচ্ছা, এই ভেক্টরটার মধ্যে কি ভিক্টর ব্যানার্জির নামটা আসে কি? ভেক্টরের মধ্যে ভিক্টর ব্যানার্জি যে অভিনেতা ছিল, ভিক্টর ব্যানার্জি,
চেনো কেউ হ্যাঁ ভিক্টর ব্যানার্জিকে? হ্যাঁ হ্যাঁ আসছে। এই আমাদের ক্লাসে এমন কেউ আছো যে ভিক্টর ব্যানার্জিকে চেনো না? না তার মানে সবাই চেনে, খুব ভালো। ভিক্টর ব্যানার্জির সিনেমার নাম বলো দেখি একটা। খুবই ফেমাস একটা সিনেমা আছে, বলো দেখি। আক্রোশ। আক্রোশ। আক্রোশ মানে যেখানে সে নায়ক, লাঠি, একদম ঠিক, লাঠি। আর শত্রু বলে একটা সিনেমা আছে না? যাই হোক, আর তাহলে আমি এইটাই ভেবে মনে রাখতাম, ভিক্টর মানে ভিক্টর, ভিক্টর মানে যে মানে রাগ আর অভিমান দুটোই আছে, মানে যার রাগ অভিমান দুটোই আছে, এইভাবে মনে রাখতাম আর কি ভেক্টরকে। তাহলে ভেক্টর মানে যার মান অভিমান দুটোই আছে, তার মানে ভিক্টর ব্যানার্জির সাথে রিলেট করে বলতাম যার মান অভিমান দুই আছে। ওকে চলো, তাহলে শুধুমাত্র যার মান আছে তাকে বলছি আমরা স্কেলার কোয়ান্টিটি, আর যার শুধুমাত্র বলছি যার কাছে মান আর অভিমুখ দুই আছে সেটাকে বলছি ভেক্টর রাশি। নাও এদের এক্সাম্পলটা খুব ইম্পর্ট্যান্ট, এদের এক্সাম্পলটা পরীক্ষাতে বারবার করে জিজ্ঞেস করে, সো এই জায়গা থেকে কিন্তু লিখবো। চলো তাহলে এবার আমার এই জায়গাটায় যদিও জায়গা কম, তবুও আমি লেখার চেষ্টা করছি। এখানে এক্সাম্পল লিখবো আর এটার এক্সাম্পল এখানে লিখবো। তো স্কেলার কোয়ান্টিটির মধ্যে সবার প্রথমে আসবে হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে দূরত্ব। দেখো ডিস্টেন্সের ঠিক সিমিলার একটা টপিক এখানে আসবে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট দেখো ডিস্টেন্সের মান আছে কিন্তু অভিমুখ নেই। মানে ডিস্টেন্সকে যখন আমরা রিপ্রেজেন্ট করি কি বলি, 20 কিমি, 30 কিমি, 40 কিমি, সেইখানে কি কোনো আমরা ডাইরেকশন বলি যে 20 কিমি উত্তর বা 20 কিমি দক্ষিণ এরকম বলি কি? বলি না। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে সেটা বলতে হয়। তাহলে ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তারপরে চলে আসো স্পিড। স্পিড মানে গতিবেগ, এটা একটা মানে এটাকে দ্রুতি বলে বাংলাতে, দ্রুতি। এই দ্রুতির স্কেলার কোয়ান্টিটি, এর শুধু মান আছে অভিমুখ নেই। কিন্তু যদি বলি ভেলোসিটি, স্পিডের সাথে রিলেটেড, যেটাকে আমরা গতিবেগ বলছি, তো সেই ভেলোসিটি, ইয়েস, ভেলোসিটির মানও আছে অভিমুখও আছে। তারপরে আসো মাস। মাসের কিন্তু শুধুমাত্র মানটা আছে, অভিমুখ নেই। কিন্তু ওয়েট যখন বলছি, মাসটাকে যখন মেজার করা হবে, ওয়েট করা হবে, তখন তার একটা ডাইরেকশন থাকবে। ওকে, ওয়েট। তারপরে স্কেলার কোয়ান্টিটির মধ্যে আরো কিছু লেখো, যেমন এখানে আসছে আমার হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব, ঠিক আছে। তারপরে আছে তোমার টেম্পারেচার, টেম্পারেচার। তারপরে প্রেশার, প্রেশার মানে চাপ। তারপর আছে ওয়ার্ক এনার্জি, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, ওয়ার্ক এনার্জি পাওয়ার, এরা সব স্কেলার কোয়ান্টিটি। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এটাও কি? এটাও স্কেলার রাশি। তারপর তোমার পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স এটাও কি না? এটাও স্কেলার কোয়ান্টিটি। তারপরে তোমার টাইম, টাইমও স্কেলার কোয়ান্টিটি। তারপরে এরিয়া, ভলিউম, এগুলো সব স্কেলার কোয়ান্টিটি। তারপর কারেন্ট, এই যে বিদ্যুৎ প্রবাহ, কারেন্ট, এই কারেন্টও কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে দেখলাম ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ওয়েট। আচ্ছা, অ্যাক্সেলারেশনও আছে। অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, বাংলায় যেটাকে বলা হয় ত্বরণ। ত্বরণের মান অভিমুখ দুই আছে। ফোর্স, বল, ফোর্স নির্দিষ্টভাবে মনে রাখবে যে যে কোনো দিকে মুভ করা হয় ফোর্স, কোনো একটা দিকে ডাইরেকশন বেসড একটা ফোর্স পাওয়ার অ্যাপ্লাই হলে বা এনার্জি অ্যাপ্লাই হলে সেটাকে ফোর্স বলি আমরা। তাহলে ফোর্স মানে বল, এর মান অভিমুখ দুই আছে। মোমেন্টাম যেটাকে বলি ভরবেগ, সেই মোমেন্টাম এটাও কিন্তু একটা ভেক্টর রাশি। আর টর্ক, এই টর্ক, টর্কও কিন্তু, টর্ক কোথায় থাকে? যেগুলো ঘোরে, ঘূর্ণন, ঘূর্ণন বল টর্ক। হ্যাঁ, সেই টর্কের মধ্যেও কিন্তু টর্কের মান অভিমুখ দুই আছে। ওকে, আচ্ছা, তাহলে এই কটা আমরা জিনিস দেখলাম। আরো একবার এই জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করি যে স্কেলার কোয়ান্টিটির মানে যার অনলি ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন নেই,
এক্সাম্পল ডিস্টেন্স, স্পিড, মাস, ডেন্সিটি, টেম্পারেচার, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, প্রেশার, রেজিস্ট্যান্স, potential difference, time, area, volume, current, etc. আর ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস বোথ অ্যাভেলেবল, সেটার মধ্যে পড়ছে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ মানে ভেলোসিটি, ওয়েট, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম, টর্ক ইত্যাদি। ওকে, বেশ। নাও এবার আমরা আসবো হচ্ছে কিসের মধ্যে আলোচনায়, না ইউনিটের মধ্যে আলোচনায় আসবো, যে এবার দাদা ইউনিটটা কি। দেখো এই যে কোয়ান্টিটিগুলো তোমরা দেখছো, এই কোয়ান্টিটিগুলোকে এক্সপ্রেস করার জন্য যা আমরা ব্যবহার করি সেটাকেই বলা হয় ইউনিট। অর্থাৎ ইউনিট ইজ রিকোয়ার্ড টু আইডেন্টিফাই এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আইডেন্টিফাই করার জন্য তোমার কিসের প্রয়োজন হবে, না ইউনিটের প্রয়োজন হবে। তাহলে এই পর্যন্ত যদি নোট হয় তাহলে আমরা আবার ইউনিট সম্পর্কে আলোচনা শুরু করব। So may I rub it? হ্যাঁ স্যার। ওকে, দেখো এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইউনিট, হোয়াট ইজ ইউনিট। ইউনিট কি, বাংলাতে বলি একক। একক কি? আচ্ছা একক কি বোঝার জন্য আমি বললাম কি যে 30, 20, 40, 50 এরকম লিখে রেখে দিলাম। এর থেকে কি তোমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করতে পারছো যে আমি এটা কি লিখেছি? এই নাম্বারগুলো দিয়ে কি আমি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারছি? না স্যার। পারছি না। কিন্তু যদি আমি এর সঙ্গে দেখো এখানে ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিলাম, এটাকে সেকেন্ড লিখে দিলাম, এখানে মিটার লিখে দিলাম, আর এটাকে মনে করো কেজি লিখে দিলাম, এইটুকুন লেখার পরে কি দেখো তো এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা? যে এটা টেম্পারেচার সম্পর্কে বলা হচ্ছে, এটা কাকে বলা হচ্ছে, টেম্পারেচার সম্পর্কে বলা হচ্ছে, এটা টাইম সম্পর্কে বলা হচ্ছে, এটা ডিস্টেন্স বা লেন্থ সম্পর্কে বলা হচ্ছে, আর এটা ওয়েট সম্পর্কে বলা হচ্ছে। এখান থেকে কি বুঝতে পারলে যে এই যে সেন্টিগ্রেড, এই যে সেকেন্ড, এই যে মিটার, এই যে কেজি, এইগুলো কি সব? এইগুলো সব হচ্ছে ইউনিটস। তাহলে ইউনিটস কাকে আইডেন্টিফাই করতে সাহায্য করলো? কাকে আইডেন্টিফাই করতে সাহায্য করলো ইউনিটগুলো? কোয়ান্টিটি। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে, তাই তো? খুব সুন্দর। তাহলে এখান থেকেই আমরা ইউনিটের সংজ্ঞা লিখব। আমি আবার বলছি, এখানে যে সংজ্ঞাগুলো আমরা লিখছি সেটা কিন্তু ভৌতবিজ্ঞান বইয়ের লিখিত সংজ্ঞা নয়, আমরা কনসেপচুয়াল সংজ্ঞা লিখছি। কারণ আমরা যে পরীক্ষাগুলোর জন্য এই সাবজেক্টটা পড়ছি সেখানে কখনোই বইয়ে কি সংজ্ঞা লেখা আছে সেটা জিজ্ঞেস করবে না, তোমাকে জাস্ট এর কনসেপ্টটাই জিজ্ঞেস করবে যে কোনো ভাবে। তাই আমাদের কনসেপ্টের দিকে নজর দেব, নাকি বইয়ে কি লেখা আছে সেটার দিকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইউনিট মানে হলো তা যা কোনো কিছু কোয়ান্টিটিকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। তাহলে লিখে ফেলো এর সংজ্ঞা, যে ইউনিট ইজ দ্য আইডেন্টিফায়ার অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির আইডেন্টিফায়ার হিসাবে কে কাজ করবে, না ইউনিট কাজ করবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি যে ইউনিট কি। ওকে, চলো বলো, ক্লিয়ার হয়েছে ইউনিট? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার আমরা দেখব যে ইউনিট কত প্রকারের হয়। দেখো ইউনিটের দেখো ইউনিট মানে একক। এই একককে জায়গা ভেদে ভিন্ন ভিন্নভাবে মাপা হয়। যেমন আমি যদি প্রাচীন যুগের কথা বলি, তো প্রাচীন যুগে কোথাও তামার পয়সা চলতো, কোথাও রূপোর পয়সা চলতো, কোথাও সোনার পয়সা চলতো, আবার কোথাও সমুদ্রের খুঁজে পাওয়া কড়ি, সেই কড়ি মানে কউরি যেটাকে বলে সেটা দিয়ে চলতো। তার মানে এই জিনিসগুলো মানে এই ইউনিটগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। তো সেই রকম সর্বজন বিদিত সারা বিশ্বে মান্যতাপ্রাপ্ত যে ইউনিট
সিস্টেম, সেই ইউনিট সিস্টেমকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আর সেই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে আমরা এসআই ইউনিট বলি। আমরা কি বলি? এসআই ইউনিট। তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে এসআই ইউনিট। তো বাকি আমি প্রত্যেকটা ইউনিট মানে প্রত্যেকটা সিস্টেমের ইউনিটকেই দেখাবো যে ব্রিটেনে কোন ধরনের ইউনিট ইউজ করা হতো, ফ্রান্সে কি ইউজ করা হতো 1971-এর আগে, 1971-এর পর থেকে কি হলো, এই বিষয়টাতে আমি যাব। কিন্তু তার আগে আমি এই জায়গাটাতে বলতে চাচ্ছি যে মনে রাখবে 9 প্রকারের এসআই ইউনিটস আছে। অ্যাকচুয়ালি 9 প্রকার বলাটা ঠিক নয়, 7 প্রকারের মৌলিক ইউনিটস আছে, ফান্ডামেন্টাল ইউনিটস যেটাকে আমরা বলি। সো এই জায়গাটাকে একটু আলোচনা করে তারপরে আমি ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। ওকে, চলো। তো তোমরা এইভাবে হেডিং লাগাও যে এসআই ইউনিটস। এসআই ইউনিটস, এসআই ইউনিটসের ফুল ফর্ম কি আমি একটু পরে লিখিয়ে দিচ্ছি। তো এসআই ইউনিট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটা প্যারিসে মানে ফ্রান্সে 1971 সালে অ্যাডপ্ট করা হয়েছিল। 1971 সালের আগে ফ্রান্সে সিজিএস পদ্ধতিতে মেজারমেন্ট করা হতো, মানে সিজিএস পদ্ধতি ছিল ইউনিট হিসাবে। সেটা 1971-এ চেঞ্জ হয়। আচ্ছা ছেড়ে দাও, পরে আলোচনা করছি এটা। চলো, তাহলে এসআই ইউনিটস আমি বললাম যে এসআই ইউনিটকে যদি আমরা দেখি তাহলে তোমরা দেখবা এসআই ইউনিটকে 3টে ভাগে অ্যাকচুয়ালি ভাগ করা যায়। জেনারেলি 2টো ভাগ তোমরা বইতে পেয়ে থাকবে, কিন্তু আমরা এখানে 3টে ভাগ বলছি কারণ আমরা এখানে একটা ইউনিট যোগ করে দিচ্ছি, দ্যাট ইজ ডিরাইভড ইউনিটস। আর এই ডিরাইভড ইউনিটসটাই আমাদের আজকে পড়ার বিষয়, মানে পড়বো আমরা একটু পরে। ডিরাইভড ইউনিটস মানে যে ইউনিটসগুলোকে আমরা এই ফান্ডামেন্টাল ইউনিটস থেকেই অ্যাডপ্ট করব, এখান থেকেই নিব। ওকে, নাও তাহলে একটা বললাম ডিরাইভড ইউনিটস, আর একটাকে বলবো আমরা ফান্ডামেন্টাল ইউনিটস মানে মৌলিক একক। ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস। আরেকটাকে আমরা বলবো সাপ্লিমেন্টারি ইউনিটস। সাপ্লিমেন্টারি ইউনিটস। তাহলে এই 3 প্রকারের ইউনিটস মনে রাখবে। ফান্ডামেন্টাল ইউনিটসের সংখ্যা 7, সাপ্লিমেন্টারি ইউনিটের সংখ্যা 2, আর এটাকে অনেকগুলো করা যেতে পারে। যত তুমি করতে চাও তত করতে পারো। যে কোনো কোয়ান্টিটিকে তার ইউনিট বের করে নিতে পারো, যে কোনো কোয়ান্টিটিকে ইউনিটে তুমি কনভার্ট করে নিতে পারো, যার জন্য একে বলা হচ্ছে ডিরাইভড ইউনিট। মানে এই ফান্ডামেন্টাল ইউনিটস থেকেই এদেরকে ডিরাইভ করা হবে, সেই জন্য এদের নাম্বার স্পেসিফাইড নয়। আচ্ছা, তাহলে ফান্ডাল ইউনিটের মধ্যে 7টা ইউনিট আছে বললাম। কি কি? সবার প্রথম এক এক করে লেখো, পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। যেমন ফান্ডাল ইউনিটসের মধ্যে প্রথম লেখা হচ্ছে লেন্থ, LENGTH, লেন্থ। লেন্থ বা ডিস্টেন্স, লেন্থ বা ডিস্টেন্স। তো এটার যে এসআই ইউনিট সেটা কি? সেটা হচ্ছে মিটার। সেটা কি? মিটার। এটাকে আমরা স্মল m দিয়ে ডিনোট করি। 2 নাম্বার হচ্ছে মাস। মাস মানে ভর, বাংলাতে বলি ভর। এটাকে আমরা কেজি বা কিলোগ্রাম হচ্ছে এর ইউনিট, কিলোগ্রাম। এটাকে আমরা কেজি দিয়ে ডিনোট করি। 3 টাইম। টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড। সেকেন্ড, যেটাকে আমরা এসিসি দিয়ে ডিনোট করি বা এস দিয়েও ডিনোট করি আর কি, এস। চলো, তারপর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার, সো টেম্পারেচারকে আমরা কেলভিন ইউনিট দিয়ে প্রকাশ করি, এসআই ইউনিট কেলভিন, মানে এটাকে আমরা ক্যাপিটাল কে দিয়ে বোঝাই। তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিক কারেন্ট, বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রিক কারেন্ট, বিদ্যুৎ প্রবাহ। এই বিদ্যুৎ প্রবাহকে আমরা অ্যাম্পিয়ার একক দিয়ে প্রকাশ করে থাকি, অ্যাম্পিয়ার, ক্যাপিটাল এ। তারপর আছে লুমিনাস ইন্টেন্সিটি, মানে আলোক তীব্রতা। লুমিনাস
ইন্টেন্সিটি, আলোক তীব্রতা, এটাকে আমরা ক্যান্ডেলা দিয়ে বুঝিয়ে থাকি। ক্যান্ডেলা, এটাকে আমরা সিডি দিয়ে বোঝাই, সিডি। আর 7 নম্বর হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, কোনো পদার্থের মধ্যে কতটুকুন মাস আছে। আবার বলি, কোনো একটা পদার্থের মধ্যে কতটুকুন মাস আছে মানে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, সেটা বোঝানোর জন্য আমরা মোল ইউনিট ইউজ করি। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, তাহলে এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি না, মোল দিয়ে ডিনোট করি, এবং এর সংক্ষিপ্ত ফর্মেও আমরা মোলই লিখি। ওকে, মোল। তাহলে 7টি ফান্ডামেন্টাল ইউনিটস কি কি না, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ফান্ডামেন্টাল ইউনিটস, যে নিম্নের কোনটি ফান্ডামেন্টাল ইউনিটস এর উদাহরণ নয়। তো সেই ক্ষেত্রে এই 7টা ফান্ডামেন্টাল ইউনিটস আমাদের জানা উচিত। দ্যাট ইজ লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। তাহলে লেন্থের জন্য মিটার ইউজ করি, মাসের জন্য কিলোগ্রাম ইউজ করি, টাইমের জন্য সেকেন্ড ইউজ করি, টেম্পারেচারের জন্য কেলভিন ইউজ করি, ইলেকট্রিসিটির জন্য কারেন্ট ইউজ করি, ইলেকট্রিক কারেন্টের জন্য আমরা অ্যাম্পিয়ার ইউজ করি, লুমিনাস ইন্টেন্সিটির জন্য আমরা ক্যান্ডেলা ইউজ করি, আর অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের জন্য আমরা মোল ইউজ করি অ্যাজ আ ইউনিট। ওকে, আর দুটো সাপ্লিমেন্টারি ইউনিট আছে। সেই দুটো সাপ্লিমেন্টারি ইউনিট কি, একটা আছে প্লেন অ্যাঙ্গেল আর একটা আছে সলিড অ্যাঙ্গেল। তাহলে এক আছে তোমার প্লেন অ্যাঙ্গেল, মানে সমতল কোণ, যেটাকে বাংলায় বলে প্লেন অ্যাঙ্গেল, মানে বলা হয় সমতল কোণ। আর এই প্লেন অ্যাঙ্গেলকে আমরা রেডিয়ান দিয়ে বোঝাই। কি দিয়ে বোঝাই, রেডিয়ান দিয়ে বোঝাই। আর একটা আছে সলিড অ্যাঙ্গেল, আর এই সলিড অ্যাঙ্গেলকে আমরা স্টেরেডিয়ান দিয়ে বোঝাই, স্টেরেডিয়ান দিয়ে বোঝাই। তাহলে প্লেন অ্যাঙ্গেলের একক কি, এসআই একক কি, রেডিয়ান। সলিড অ্যাঙ্গেলের এসআই একক কি, স্টেরেডিয়ান। ওকে, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে পাই রেডিয়ানের ভ্যালু কত, পাই রেডিয়ান এর ভ্যালু কত। তো মনে রাখবে পাই রেডিয়ানের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি যে 1 রেডিয়ানের ভ্যালু কত, 1 রেডিয়ানের ভ্যালু কত, তাহলে বলবা যে 1 রেডিয়ানের ভ্যালু দেখো পাই মানে হচ্ছে 22/7, আর এটা যখন ওই পাশে চলে যাবে তাহলে এটা হয়ে যাবে 180 ইন্টু 7/22। এটাকে ক্যালকুলেট করলে হ্যাঁ 57.2 ডিগ্রি, 57.2 ডিগ্রি, এটা মনে রাখবে। তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে 57.2 ডিগ্রি, আর পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এইভাবে। ওকে, এটা এখান থেকে এই জায়গাটুকুন জিজ্ঞেস করে। নাও এখন আমরা দেখতে চলেছি যে আমাদের এই সমগ্র বিশ্বে কত প্রকারের এইরকম ইউনিট আছে। ঠিক আছে, অর্থাৎ এই ইউনিট কত ইউনিট আছে, মানে এই ইউনিটগুলো মেজার করার কতগুলো সিস্টেম আছে। হ্যাঁ, তো 3 প্রকারের সিস্টেম আছে, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি। ওকে, সো এই পর্যন্ত যদি তোমাদের নোট হয় তাহলে তারপরে আমরা যাব। ওকে, ও আচ্ছা, এখান থেকে আমরা কিছু স্পেশাল ইউনিট দেব যেগুলো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, সেইটার নোটটা আমরা একটুখানি লিখে নিই। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত মুছে দিই তাহলে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, কেউ কিছু বলছো কি? আচ্ছা চলো, তাহলে একটা নোট লেখো, হেডিং লাগাও যে সাম স্পেশাল ইউনিটস, তারপর ওই জায়গাটায় যাচ্ছি, সাম স্পেশাল ইউনিটস, সাম স্পেশাল ইউনিটস। যেমন 1 নম্বরে জিজ্ঞেস করে ফোর্সের একক কি বলো। তো ফোর্সের একক হচ্ছে নিউটন, যাকে আমরা এন দিয়ে ডিনোট করি। 2 জিজ্ঞেস করবে যে ওয়ার্ক বা এনার্জি বা হিট, এদের একক কি। তো এদের একক হচ্ছে জুল। তারপর জিজ্ঞেস করবে যে ফ্রিকোয়েন্সি এর একক কি, ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ,
HERTZ, হার্টজ। ওকে, হার্টজ। তারপরে তোমার জিজ্ঞেস করবে হচ্ছে যে প্রেসারের একক কি। তো প্রেসারের একক হচ্ছে PRE ফোর্স SSC বাই বারি। এরিয়া। হ্যাঁ, প্রেসারের একক বা প্রেসার বানানো ঠিক লিখেছি। হ্যাঁ, প্রেসার একক হচ্ছে পাস্কাল। প্রেসার একক হচ্ছে পাস্কাল, বা এটাকে আমরা বলে থাকি কি বলতো, এটাকে আমরা বলে ফোর্স বাই থাকি এরিয়া, হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এই জিনিসগুলো আজকে আমরা বের করা শিখবো, ঠিক আছে? চলো, এগুলো সব ডিরাইভড ইউনিটস। চলো তারপরে কি আছে, পাওয়ার। দেখো পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তারপর হচ্ছে তোমার জিজ্ঞেস করে ভিসকসিটি। ভিসকসিটি, ভিসকসিটি মানে দ্রাব্যতা। তো ভিসকসিটির একক কি, পয়েজ, POISE, পয়েজ। তারপর জিজ্ঞেস করে যে ইলেকট্রোমোটিভ ফোর্স, সেই ইলেকট্রোমোটিভ ফোর্সের একক কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ইলেকট্রোমোটিভ ফোর্সের একক হচ্ছে ভোল্ট। তারপর জিজ্ঞেস করে সব ঠিক লিখে, দাগ নাম্বারগুলো ঠিক আছে তো? 8 নাম্বার। চলো নেক্সট হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স হলো, পাওয়ার গেল, 9টা গেল, 10টা গেল, ওয়ার্ক এনার্জি গেল, ফ্রিকোয়েন্সি গেল, প্রেসার গেল, ইলেকট্রিক। আচ্ছা, আরেকটা আছে ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ, তো ইলেকট্রিক চার্জের একক হচ্ছে কুলম্ব, কুলম্ব। তারপর হচ্ছে তোমার আর কি আছে বলো দেখি, ইলেকট্রিক ক্যাপাসিটেন্স। ইয়েস, ইলেকট্রিক ক্যাপাসিটেন্স। ইলেকট্রিক ক্যাপাসিটেন্স, ইলেকট্রিক ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাডে, ফ্যারাডে। তারপরে তোমার আছে 10, দ্যাট ইজ ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ। ওয়েভলেন্থের একক হচ্ছে মিটার পার, মিটার পার অ্যাংস্ট্রম। এ এর মাথায় বিন্দু, এ এর মাথায় বিন্দু, অ্যাংস্ট্রম, মিটার পার অ্যাংস্ট্রম, দ্যাট ইজ ওয়েভলেন্থ। ওকে, এটাকে কি বললাম, এটাকে বললাম অ্যাংস্ট্রম। চলো, এই পর্যন্ত যদি হয় তাহলে এবার আমরা দেখব যে মেজারমেন্টের কিছু সিস্টেম দেখব, ঠিক আছে? ওকে, মে আই রাব ইট? হ্যাঁ। চলো হেডিং লাগাও, some system of, some system of measurement, মেজারমেন্টের সিস্টেম। এক, যেটাকে আমরা বলি ব্রিটিশ মেজারমেন্ট সিস্টেম, ব্রিটিশ সিস্টেম। তো ব্রিটিশ সিস্টেমের মধ্যে আমরা দেখব তিনটে জিনিসেরই দেখব আমরা। কিসের কিসের দেখব? আমরা দেখব হচ্ছে লেন্থ বা ডিস্টেন্স, এটাকে যাই বলি না কেন। তারপরে দেখব হচ্ছে মাস, তাহলে লেন্থ বা ডিস্টেন্স, মাস, আর একটা দেখব হচ্ছে তোমার টাইম। এই তিনটের দেখব। তাহলে ব্রিটিশ সিস্টেমের মধ্যে এটা আমরা দেখতে পাবো যে FPS থিওরি, FPS থিওরি। তাহলে ব্রিটিশ সিস্টেমটাকে কি বলা হয়? FPS সিস্টেম বলা হয়। FPS সিস্টেম, FPS সিস্টেম। F ফর ফুট, P ফর পাউন্ড, আর S ফর সেকেন্ড।
গেল। তাহলে এফপিএস সিস্টেমে মাসের একক কি? পাউন্ড। এফপিএস সিস্টেমে লেন্থের একক কি? ফুট। এফপিএস সিস্টেমে টাইমের একক কি? সেকেন্ড। ক্লিয়ার? নাও তারপর আসো যেটাকে আমরা বলি হচ্ছে যে সিজিএস সিস্টেম, ঠিক আছে, বা এটাকে বলা হয় ফ্রেঞ্চ সিস্টেম। এটাকে কি বলা হয়? ফ্রেঞ্চ সিস্টেম। এই ফ্রেঞ্চ সিস্টেম যেটা ইউজড বিফোর 1971 in Paris, in France, in France, in France, France, প্যারিস। প্যারিসের ফ্রান্সে এই ফ্রেঞ্চ সিস্টেম ইউজ হতো। এই ফ্রেঞ্চ সিস্টেমের মধ্যে কি ছিল না, এটাকে বলা হতো যে সিজিএস সিস্টেম। কি বলা হতো? সিজিএস সিস্টেম। তার মানে এখানে ছিল সি জি এস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, অ্যান্ড এস ফর সেকেন্ড, এটা সিজিএস পদ্ধতি। 1971 সালের পরে ফ্রান্সে নতুন একটা মেজারমেন্ট পদ্ধতি আসলো, যেটাকে আমরা বলে থাকি যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটস, অর্থাৎ ইউনিটসের নতুন সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলি যে এসআই ইউনিটস বলে থাকি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার নেটটা শেষ হয়ে গেছে। ওকে, ইউ ক্যান লিভ, রেকর্ডেড ক্লাস দেখে নেবে। ঠিক ঠিক আছে আছে, স্যার। তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট মানে এসআই ইউনিট, এটা কি? এটা হচ্ছে তোমার এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি, এম ফর মিটার, কে ফর মাসের জন্য, কে ফর কিলোগ্রাম, ওকে মানে কেজি, কিলোগ্রাম, অ্যান্ড এস ফর সেকেন্ড। তাহলে টাইম কিন্তু তিনটে সিস্টেমেই একই আছে, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। গেল? তাহলে এটা হচ্ছে এসআই। তাহলে মনে রাখবে যে এটা রানিং টিল ডেট ফ্রম 1971, 1971 থেকে এই পর্যন্ত এখনো চলছে। ঠিক আছে, সিজিএস পদ্ধতি, সরি এমকেএস পদ্ধতি, এটাকে বলা হয় এমকেএস সিস্টেম। এটাকে বলা হয় এমকেএস সিস্টেম। তাহলে এমকেএস সিস্টেম মানেও যা, এসআই ইউনিটও তাই। ওকে, বেশ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড ডিস্টেন্সে যাওয়ার আগে কিছু কিছু কোয়েশ্চেন্স এখান থেকে জিজ্ঞেস করে। যেমন আমাদের এটা জানা উচিত যে 10-এর যে ভ্যারিয়াস এক্সপোনেন্টসগুলো রয়েছে, সো সেই 10-এর ভ্যারিয়াস এক্সপোনেন্টসগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। মানে 10⁻1, 10⁻2, 10⁻3 এইগুলোকে কি বলে এটা জানতে হবে। হ্যাঁ, সো ঠিক আছে, চলো এইটুকু নোট লাগাও, তারপর আমি লেখাচ্ছি। হয়েছে? মুছে দেব? হ্যাঁ স্যার। আচ্ছা, সো এখানে একটা ছোট্ট পয়েন্ট লিখে রাখো যে ভ্যারিয়াস এক্সপোনেন্টস অফ 10 এর ভ্যারিয়াস এক্সপোনেন্টস দুটো ভাবে দেখবে, একটা প্লাস একটা মাইনাসে। দাগটাও সোজা হলো না। তো যেমন 10⁻1 এটাকে বলা হয় ডেকা, 10⁻2 এটাকে বলা হয় হেক্টা,
10⁻³ এটাকে বলা হয় কিলো। 10⁻⁶ এটাকে বলা হয় মেগা। 10⁹ এটাকে বলা হয় গিগা। 10⁻12 এটাকে বলা হয় টেরা। 10⁻15 এটাকে বলা হয় পেটা। আর 10⁻18 এটাকে বলা হয় এক্সা। এটা জেনে রাখো, কাজে লাগবে। আবার মাইনাসের ক্ষেত্রে হয়, যেমন 10⁻⁻1 এটাকে বলা হয় ডেসি। 10⁻⁻2 এটাকে বলা হয় সেন্টি। 10⁻⁻3 এটাকে বলা হয় মিলি। তারপর 10⁻⁶ এটাকে বলা হয় মাইক্রো। আর মনে রাখবে এই মাইক্রোকে না মিউ দ্বারা ডিনোট করা হয়, মিউ। এটা কি সাইন? এটা হচ্ছে মিউ সাইন। তারপর হচ্ছে 10⁻⁻9 এটাকে বলা হয় ন্যানো। 10⁻⁻12 এটাকে বলা হয় পিকো। 10⁻⁻15 এটাকে বলা হয় ফার্মি। ফার্মি বা এটাকে বলা হয় ফ্যামটো, ফার্মি বা ফ্যামটো। আর 10⁻⁻18 এটাকে বলা হয় অ্যাটো, অ্যাটো। ওকে, গেল। এটা 10-এর বিভিন্ন ভেরিয়াস এক্সপোনেন্টস। এটা সরাসরি এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে, বাকি এমনিও কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে। নাও এইবার আমরা এখান থেকে ডিস্টেন্সের কিছু ইউনিট সম্পর্কে দেখব। ডিস্টেন্সের কিছু ইউনিট যেগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। সো এই পর্যন্ত যদি তোমাদের নোট হয়ে যায় তাহলে আমি এটাকে মুছবো। হয়েছে? ওকে, এরপর তোমরা হেডিং লাগাও যে ডিফারেন্ট ইউনিটস অফ ডিস্টেন্স। ডিস্টেন্সের ডিফারেন্ট ইউনিটস, যেমন 1 নম্বর বলি হচ্ছে যে 1 কিমি। তো এগুলো আমরা জানি সবাই, 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার। যদি বলি যে 1 মাইল, 1 মাইল পথ মানে 1.6 অ্যাপ্রক্সিমেটলি এত কিমি। যদি বলি 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল, তো 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.852 কিমি। যদি বলি যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে তোমার হচ্ছে প্রায়, দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে ডিস্টেন্স সেটাকে বুঝি, ঠিক আছে? 15 কোটি কিলোমিটার যেটা আমরা বলি। তার মানে এটা হয় হচ্ছে তোমার 1.495 ইন্টু 10⁻11 মিটার, বা এটাকে আমরা বলি 14.95 ক্রোর কিমি। 14.95 ক্রোর কিমি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবার আমরা দেখব যে তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি বললাম, যে পৃথিবী থেকে সূর্যের মধ্যে যে দূরত্ব সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, আচ্ছা। তারপর আছে তোমার 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার বলতে কি বলতো? 1 লাইট ইয়ার বলতে যে লাইট 1 বছরে যতটুকুন ডিস্টেন্স ট্রাভেল করে সেটা।
তার মানে 1 লাইট ইয়ার মানে কি, 1 লাইট ইয়ার মানে তাহলে 1, আচ্ছা এটাও নোট নিয়ে নাও একটু। তাহলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান, এটা নোট গেল। তাহলে 1 লাইট ইয়ার মানে কি বলতো, 1 লাইট ইয়ার মানে হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, তাহলে লাইট ইয়ার কাকে বলছি, যে লাইট এক বছরে যতটুকুন দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে 1 লাইট ইয়ার। তার মানে এটা লেখো যে traveled distance of light for 1 year, এক বছরে আলো যতটুকুন দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে 1 লাইট ইয়ার। সেটা হচ্ছে কত, 9.46 ইন্টু 10⁻15 মিটার। তারপরে বলা হয় যে 1 পারসেক, 1 পারসেক মানে কি, 1 পারসেক হচ্ছে অ্যারাউন্ড 3.26 লাইট ইয়ার, অ্যারাউন্ড 3.26 লাইট ইয়ার, অর্থাৎ 1 পারসেক মানে হচ্ছে 3.08 ইন্টু 10⁻16 মিটার, বা এটাকে আমরা বলতে পারি যে ওয়ার 3.26 লাইট ইয়ার। তাহলে জিজ্ঞেস করে পরীক্ষায় যে পারসেক কিসের একক, তো মনে রাখবে পারসেক হচ্ছে বিশুদ্ধ ডিস্টেন্সের একক, দূরত্বের একক হচ্ছে পারসেক, দূরত্বের একক। ওকে, তাহলে ডিস্টেন্স অফ, এটা কি মাপা হয় পারসেকের মাধ্যমে, পারসেকের মাধ্যমে তারাদের দূরত্বকে পরিমাপ করা হয়। অর্থাৎ দেখো যে ডিস্টেন্স অফ stars is measured by parsec। তারাদের মধ্যে, নক্ষত্রদের মধ্যে যে দূরত্ব সেটাকে মেজার করা হয় এই পারসেকের মাধ্যমে। তাহলে 1 পারসেক মানে হচ্ছে 3.26 লাইট ইয়ার। ওকে, চলো তারপরে বলি নাকি, আচ্ছা এখানে লিখি 7 নম্বরে হচ্ছে 1 ফার্মি বা ফেমটো। 1, তোমার লেখা দেখা যাচ্ছে না। আমার লেখা দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। যে দেখতে পাচ্ছ না একবার লিভ নিয়ে আবার জয়েন করো। তাহলে 1 ফার্মি বা ফ্যামটো, এটার মানে কি, একটু আগে পড়ে আসলাম, বলো 1 ফার্মি বা ফ্যামটো মানে কি, 10⁻⁻15 মিটার। এই ফার্মি দিয়ে কি মাপা হয়, মনে রাখবে যে অ্যাটম যে আছে না, অণু, পরমাণু, সেই পরমাণুর যে ব্যাস, রেডিয়াস মাপা হয়। তাহলে এটাও লিখে রাখো যে রেডিয়াস অফ অ্যাটম is measured by ফার্মি বা ফ্যামটো। তাহলে ফার্মি বা ফ্যামটো এর মাধ্যমে আমরা কিসের পরিমাপ করি, অ্যাটমের রেডিয়াসকে পরিমাপ করি। গেল। আর লাস্ট একটা ডিস্টেন্সের একক আছে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম, যেটাকে আমরা এই যে এর মাথায় একটা বিন্দু, এটা দিয়ে বোঝাই 1 অ্যাংস্ট্রম। এটা মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। অ্যাংস্ট্রম দিয়ে আমরা কি মাপি, এই যে লাইটের যে মানে ওয়েভলেন্থ, যেটা ওয়েভলেন্থ মাপা হয়। তাহলে এটা লেখো যে ওয়েভলেন্থ is measured by অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম দিয়ে আমরা ওয়েভলেন্থকে মেজার করি। ওকে, হয়েছে এই পর্যন্ত? ভেরি গুড, ভেরি গুড। চলো তাহলে মুছে দিই। হ্যাঁ স্যার। বেশ,
এইবার হেডিং লাগাও যে মাসকে মাপার জন্য, অর্থাৎ ভর, কোনো বস্তুর ভর মানে তার মধ্যে কতটুকু ম্যাটার আছে সেটাকে মাপার জন্য বিভিন্ন ডিফারেন্ট ইউনিটস। তাহলে লেখো ডিফারেন্ট ইউনিটস অফ মাস এর ডিফারেন্ট ইউনিটস। 1 নাম্বার, দ্যাট ইজ 1 আউন্স। 1 আউন্স মানে হচ্ছে 28.35 গ্রাম। 1 পাউন্ড, 1 পাউন্ড হচ্ছে 453.5 গ্রাম। তাহলে 1 পাউন্ড মানে কি? 1 পাউন্ড মানে হচ্ছে 453.5 গ্রাম। যদি 1 কেজি, তো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তারপর হচ্ছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। আর একটা আছে 1 টন। 1 টন মানে 1000 কেজি। এই গেল। ওকে, তাহলে আউন্স, পাউন্ড, কেজি, কুইন্টাল, টন। এবার আমরা দেখি এরিয়ার ইউনিট কিভাবে মাপি। আমরা মাপি এইভাবে যে ডিফারেন্ট ইউনিটস অফ এরিয়ার ডিফারেন্ট ইউনিট। 1 নাম্বার, 1 একর, ACRE, 1 একর। 1 একর মানে হচ্ছে তোমার 40-46.94 মিটার স্কোয়ার। তারপর 1 হেক্টর, তো 1 হেক্টর তো বলে না, এটাকে হেক্টেয়ার বলে, TARE। 1 হেক্টেয়ার মানে হচ্ছে 2.47 একর। তারপরে 1 স্কোয়ার মাইল, 1 মাইল স্কোয়ার, 1 মাইল স্কোয়ার মানে হচ্ছে 640 একর। 640 একর, ব্যাস এই কটা। আর ভলিউমের ডিফারেন্ট ইউনিটস, অফ ভলিউমের ডিফারেন্ট ইউনিটস। তো ভলিউমের ডিফারেন্ট ইউনিটস হচ্ছে যেমন 1 লিটার। 1 লিটার মানে হচ্ছে 1000 কিউবিক মিটার। 1000 মিটার কিউব বা কিউবিক মিটার, যাই বলি না কেন। 1 গ্যালন। দাদা স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ব্ল্যাক হয়ে গেল। সবাই কি দেখতে পাচ্ছ না? না স্যার দেখতে এবার ব্ল্যাক হয়ে গেল। দেখো, আবার লিভ নিয়ে আবার জয়েন করো, এমনটা হওয়ার তো কথা নয়। 1 গ্যালন, GA এটা, হ্যাঁ, GALLON। 1 গ্যালন মানে হচ্ছে 3.785 লিটার। ওকে, তারপর 2 গেল, এটা 3। 1 ব্যারেল। দাদা একটা প্রশ্ন ছিল, এই হ্যাঁ, এরিয়া নিয়ে। এই ডেসিমিল মানে কি? এটার আমার ক্ল্যারিটি নেই। ডেসিমিল মানে কতটা জায়গা বোঝায়? আচ্ছা, এইটা আমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের আজকে বলবো, ঠিক আছে? একটা কথা মনে রাখলে সারা জীবন মনে থাকবে। কিং হেনরি ডায়েড, মাদার ডিডেন্ট ক্রাই মাচ। এইটার মাধ্যমে পরের দিন 3টে ইউনিটকেই দেখাবো, অর্থাৎ টাইম, লেন্থ আর মাস। ওকে, আচ্ছা, চলো তাহলে আমরা চাইছিলাম যে আজকে চ্যাপ্টারটা কমপ্লিট করি, কিন্তু এটা সম্ভব হবে না। এরপর আমরা না ওই যে ডিরাইভড ইউনিটগুলো বাকি রইলো না,
ওই ডিরাইভড ইউনিটটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়ব। হ্যাঁ, এবং তারপর আমরা দেখব যে এই চ্যাপ্টার থেকে মোটামুটি কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন করতে দিবে, তো সেই নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স করবে এবং এমসিকিউ করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যতদূর যা আমরা পড়লাম। ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। চলো, অসুবিধা হবে না, হ্যাঁ আমরা স্যার। বুঝতে পারবো। ঠিক আছে, দাদা কালকে অঙ্ক ক্লাস হবে? হ্যাঁ কালকের দিনে অঙ্ক ক্লাস হবে 1:30টার সময়। আচ্ছা। ঠিক আছে, ওকে, ভালো থেকো সবাই, গুড নাইট।